বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল 4 কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। আজ বুধবার 15 জানুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। আজ বিকেলে 3টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হবে। জানাবো, তথ্য যাচাইকারী সংস্থার প্রতিবেদন, সেনাবাহিনী কর্তৃক সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ নিয়ে যা জানা গেল। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার। এদিকে কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, তার বোন রেহানা এবং ছেলে জয় এবং মেয়ে পুতুল সহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবারে জানাবো, আইএমএফ এর শর্ত পালনে বাজার মূল্যের উপর ছাড় হল ডলারের মূল্য। ইতিবাচক হিসেবে দেখছে ব্যাংকাররা। বাদ দেওয়া হয়েছে ডলারের বিনিময় মূল্য নির্ধারণ পদ্ধতি বা কোলিং পেগ। নতুন করে এই পদ্ধতি চালু করা হয়েছে। এদিকে ১০ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেও আজ মুক্তি মিলছে না বাবরের। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এবং সর্বশেষ জানাবো, কয়েক ঘন্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হবে। গুরুত্ব পাচ্ছে এসব বিষয়। দীর্ঘ আলোচনার পর বুধবার 15 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত বিবরণ নিয়ে কাতারের আলোচনা চলছে। মধ্যস্থতাকারী কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের নেতারা আগামী কয়েক ঘন্টার মধ্যেই একটি চুক্তি সইয়ের জন্য ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল 4 কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে 4 কমিশন। বুধবার 15 জানুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানরা এসব প্রতিবেদন জমা দেন। বিকাল 3টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে গণমাধ্যমকে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানোর কথা রয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার কমিশনগুলো হল ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, টিআইবির ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন। এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসে আলোচনা শুরু হতে পারে সংস্কারের প্রস্তাব এবং এগুলো বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্টরা। তথ্য যাচাই সংস্থার প্রতিবেদন, সেনাবাহিনী কর্তৃক সার্জিস সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ নিয়ে যা জানা গেল। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে এই দাবিটি একদমই মিথ্যা বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার। সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদন থেকে জানা যায়, সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী কর্তৃক জব্দ করার দাবিটি সঠিক নয়। এটি কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই সরিয়ে দেওয়া হয়েছে। আবার সেনাবাহিনীর পক্ষ থেকে দাবিটি মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ব্যাপারে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বিবিসি নিউজ 2470 নামক একটি ব্লগ ওয়েবসাইটে গত 12 জানুয়ারি ব্রেকিং নিউজ সার্জিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়, যেখানে দাবি করা হয়েছে গত 12 জানুয়ারি রাতে সেনাবাহিনীর একটি গোপন অভিযানে সার্জিস আলম সহ আরও ৪৪ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ও ভ্রমণের যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে অবৈধ উপায়ে ইউরোপ যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন তারা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জব্দ করেছি পাসপোর্টগুলো। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে তারা ভুয়া কাগজপত্র ব্যবহার করে ইউরোপ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এদিকে প্রকৃত তথ্য হচ্ছে, এ ব্যাপারে মূলধারা জাতীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। আবার
শারজিস আলম বা অন্য কোনো ব্যক্তি কর্তৃকও সেনাবাহিনীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। এরপরও এ ব্যাপারে অধিকতর যাচাইয়ের জন্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর যোগাযোগ করে তথ্য যাচাই সংস্থাটি আইএসপিআর জানিয়েছে এটি একদমই মিথ্যা তথ্য। অর্থাৎ গত 12 জানুয়ারি ব্লগিং ওয়েবসাইট থেকে আলোচিত সংবাদটি প্রচার করা হয়েছে, সেটি পরবর্তী সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর শারজিস আলম সহ ৪৫ জনের পাসপোর্ট সেনাবাহিনী কর্তৃক জব্দের বিষয়টি একদমই ভুয়া এবং বানোয়াট। কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ছেলে সজীব ওয়াজেদ জয় সহ মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ জানুয়ারি বিকেলে তহমুল ইসলাম নামের এক তরুণ কিশোরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলাটি তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাদী তহমুল ইসলাম ২৭ ওরফে মাজহারুল কিশোরগঞ্জ সদরের উত্তর ললিত বাবাদ এলাকার আবু তাহেরের ভূঁইয়ার ছেলে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে পর্যন্ত কিশোরগঞ্জ সদর থানায় ১১টি মামলা সহ জেলায় প্রায় অর্ধশত মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৪,০০০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা পরিচয় আরও ১০,০০০ জনের বেশি লোককে আসামি করা হয়েছে। এই মামলায় এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও আসামি করা হলো। মামলায় আব্দুল হামিদ ৩ নম্বর আসামি, ১ নম্বর আসামি শেখ হাসিনা, ২ নম্বর শেখ রেহানার নাম রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতা গড়ে ওঠা ঐক্য আন্দোলন দমন করতে দেশ বিদেশে অবস্থান করা ১ নম্বর থেকে ২০ নম্বর আসামি সারা দেশে গণহত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোনো আন্দোলন হতে না পারে সেজন্য ২১ থেকে ৪০ নম্বর আসামিদের নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়নের জন্য ৪১ থেকে ১২৪ নম্বর আসামিরা শটগান, বন্দুক, পিস্তল, ককটেল, বোমা ও দেশীয় বিদেশি অস্ত্র সরবরাহ করে আন্দোলন দমাতে এবং গণহত্যার নির্দেশ দেয়। গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে হজরত শাহ স্টেশন রোড এলাকায় ছাত্র জনতার মিছিলে আসামিরা হামলা চালায়। তারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়, হামলার বাদীসহ সাক্ষীদের আহত করে। এছাড়াও আসামিরা গ্রেনেড, ককটেল ও বোমা নিক্ষেপ করে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। আইএমএফের শর্ত পালনে বাজার মূল্যের উপর ছাড়া হলো ডলারের মূল্য। ইতিবাচক হিসেবে দেখছে ব্যাংকাররা। বাদ দেওয়া হয়েছে ডলারের বিনিময় মূল্য নির্ধারণ পদ্ধতি বা কুলিং পেগ। আইএমএফের শর্ত পালনে ডলারের বিনিময় মূল্য ছাড় হয়েছে বাজারের উপর। তবে দিনে ২ বার প্রকাশ হবে প্রতিদিনের মূল্য, যাকে ইতিবাচক হিসেবে দেখছে ব্যাংক নির্বাহীরা। আর প্রতিনিয়ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। ডলার বাজার স্থিতিশীল রাখতে গেল কয়েক মাস ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্বের অল্প সময়ের মধ্যে সংস্কার আনা হয় সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের আমলে প্রবর্তন করা কলিং পেগ পদ্ধতি। রেমিটেন্স রপ্তানি বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার, কিন্তু তারপরও ডিসেম্বরের শেষ দিকে কোনো কারণ ছাড়াই অস্থির হয়ে ওঠে ডলারের বাজার এবং খানিকটা এগিয়ে মূল্যের প্রবণতা বুঝতে চালু করা হলো নতুন এই পদ্ধতি। সে অনুযায়ী $১,০০,০০০ উপর কেনাবেচা ভারিত গড়ই হবে প্রতিদিনের মূল্য, যা প্রকাশ করা হবে সকাল ১১টা ও বিকাল ৫টায়। নতুন এই পদ্ধতি বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।